শুরু করছি তোমাকে চাই। লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা ৫। কিরিস তার কাজ শেষ করে ধীর পায়ে পিছনে হাঁটছিল। হঠাৎ থেমে গিয়ে নিজের চোয়াল শক্ত করে বলে উঠল, কিরিস চোখ না সরেই হঠাৎ করে, মার্ক, আমি পেছনের দিকে যাচ্ছি, যেন একটা মাছিও ঢোকে না ওদিকে, বুঝছো? মার্ক শ্রদ্ধায় মাথা নুইয়ে, ডোন্ট ওয়ারি বস, আপনি নিশ্চিন্তে যান, কেউ আসবে না। এদিকে সবাই গানে নাচে, হাসিতে মত্ত, কারো খেয়াল নেই আশেপাশে কি হচ্ছে। এই সুযোগে কিরিস চোখের ইশারায় সামনে থাকা লিসির কাছে এগিয়ে আসে। এক ঝটকায় তার কোমল হাতটা শক্ত করে ধরে নেয়। লিসি হকচকিয়ে, কি করছেন আপনি? কথা শেষ হওয়ার আগেই কিরিস তাকে টেনে নিয়ে ছুটতে শুরু করে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনাতে লিসি কিছুই বুঝে উঠতে পারে না। চারদিকে শব্দ, গানের মাঝখান দিয়ে কিরিস দৌড়াতে থাকে সরাসরি বাড়ির একেবারে পেছনের দিকে একটা ফাঁকা সবুজ বাগানে। চারপাশে শুধু সবুজ ঘাস, হালকা ঠান্ডা বাতাস, আর দূর থেকে আসা মৃদু গান। যেন এক মুহূর্ত এক অন্য জগতে চলে এলো তারা। লিসি হাঁপিয়ে উঠেছে, কষ্টে শ্বাস নিচ্ছে। ছুটতে ছুটতে এক সময় হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে ঘাসের উপর। এক হাতে বুক চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিরিস কিছু না বলে কিছুটা দূরে কদম গাছের নিচে বসে তাকে দেখছিল। তার চোখ আটকে যায় লিসির উঁচু নিচু বুকের ওঠানামায়। প্রতিটি শ্বাস যেন কিরিসের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। সে চোখ সরাতে চায়, কিন্তু পারছে না। একটু পর নিজের স্বর নরম করে কিরিস বলে ঠান্ডা গলায়, আমাকে রং মাখানোর জন্য কত টাকা দিয়েছে বলো দেখি? লিসি বিস্মিত হয়ে উঠে বসে। আপনার এত জানতে ইচ্ছা করছে কেন? বলো বলো, কত টাকা দিয়েছে? লিসি লজ্জায় মাথা নিচু করে বলে, 15,000 টাকা। কিরিস এবার পকেট থেকে একটা কালো আমেরিকান এক্সপার্ট কার্ড বের করে দেয় লিসির দিকে ধরে। এটাই যা আছে সব তোমার, যদি আবার সেই সিনটা রিপিট করতে পারো, যেটা যেটা তুমি একটু আগে করেছিলে আমার সঙ্গে। লিসি চোখ বড় করে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে, মগের মূল্য পেয়েছেন নাকি আপনি? আমি পাগল নাকি যে আবার পাঙ্গা নেব আপনার সঙ্গে? দরকার নেই এসব, এমনিতে কষ্ট হচ্ছে আমার, আমি যাচ্ছি। লিসি দাঁড়িয়ে উঠতে যাবে, ঠিক তখনই কিরিস ঠান্ডা গলায় বলে, যদি তুমি না করো তাহলে আমি সবাইকে বলে দেব তুমি আমাকে জোর করে এখানে এনেছো, এই ফাঁকা বাগানে টেনে এনেছো। লিসি চোখ কুঁচকে রেগে বলে, আপনি এনেছেন, আমি না। কিরিসের চোখে শয়তানি হাসি, তুমি জানো সেটা, বাকিরা জানে না। আমি যদি মাকে বলি, পুরো পরিবারকে বলি ওই রাতের কথা, তারপর বলি আমার সম্মানহানি করার পর তোমার শান্তি হয়নি বলে তুমি আজ আবার আমাকে এই ফাঁকা জায়গায় ডেকে এনেছো, ব্ল্যাকমেল করছো। লিসি অবিশ্বাসে হতবাক, ফিসফিস করে বলে, এই বেটা কয় কি? লিসি রেগে ওঠে, আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমি পারবো না। কিরিস ঠান্ডা স্বরে বলে, তাহলে ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। লিসি চ্যালেঞ্জিং ভঙ্গিতে, দিন দিন না ডাক, আমি এমনিতেই ক্লান্ত। কিরিস ঘন হয়ে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে, আমার গোলাম, ভেবে দেখো, ডাক দিলে কোথায় ফাঁসবে, আমি না তুমি? ডাক দিলে কে ফাঁসবে, আমি না তুমি? লিসির গলা শুকিয়ে যায়, চোখ ফাঁকা, মুখে কথা এসে আটকে যায়। সে জানে ডাক পড়লে কথাই নয়, পুরো পরিবারের সামনে সম্মানে আগুন জ্বলবে। কারণ সে যতই হোক একজন মেয়ে মানুষ, তাই সবাই সবসময় আগে তার দিকেই আঙুল তুলবে। লিসির বুকের ভেতর ভয়, লজ্জার অপমান ছায়া ঘুরপাক খাচ্ছে। তারই মধ্যে পেছন ফিরে কিরিসের গলা পেছনে এসে ফিসফিস করে বলে, কিরিস ঠান্ডা গলায় বলে, তাহলে বলবো নাকি তুমি? কথা শেষ হওয়ার আগে হঠাৎ, আমি করছি বলে লিসি এক ঝটকায় কিরিসকে ধাক্কা দেয়। কিরিস টাল সামলাতে না পেরে পেছনে পড়ে যায়। সবকিছু যেন এক মুহূর্তে থেমে যায়। কিরিস চোখ বন্ধ করে পড়ে থাকে ঘাসের উপর। চোখ খুলতে তার দৃষ্টিতে এক মোহময় দৃশ্য। লিসি তার উপর বসে আছে, খোলা গাউনের ভাঁজে কিরিসের বুক পর্যন্ত ঢেকে গেল। তার দীর্ঘ পাগুলো এখনো দেখা যাচ্ছে। কিরিস নিঃশব্দে তাকিয়ে থাকে। লিসির খোলা চুলগুলো কিরিসের মুখের চারপাশে ঝুলে আছে, যেন কোনো পর্দা টেনে দুজনকে গোপন করে রেখেছে পুরো পৃথিবী থেকে। কিরিস একটু চোখ না সরিয়ে নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে।
লিসি কিছু না বলে ধীরে ধীরে দুহাত কিরিসের মাথায় দুপাশে রাখে। সে নিচু হয়ে কিরিসের গালে আঙুল ছোঁয়াতে গেলে হঠাৎ কিরিস তার কোমরে শক্ত করে দুই হাত রাখে। এক মুহূর্তে তাকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে ফেলে। লিসি কেঁপে ওঠে। কি 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 করছেন আপনি? কিরিস কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস ধরে রাখে। তার হাত লিসির কোমর আর পিঠ জড়িয়ে রেখেছে, এমন ভাবে যেন সে লিসিকে হারানোর ভয় পাচ্ছে। লিসি ছাড়াতে গেলে কিরিস খুব ঠান্ডা ভাঙা গলায় বলে, প্লিজ এভাবে থাকো, শুধু 2 মিনিট। একটা অসাধারণ মুহূর্ত। চারপাশে কেবল সবুজ ঘাস, ঠান্ডা বাতাস আর তাদের দুজনের স্পন্দন। লিসি হতবাক হয়ে চুপ করে যায়। তার শরীর থেমে যায়। সে কিরিসের বুকের উপর মাথা রাখে। তার জীবনে সে কখনো কোনো পুরুষের এত কাছাকাছি যায়নি। সে প্রথমবারের মতো কোনো পুরুষের বুকে স্পন্দন সে এভাবে শুনতে পাচ্ছে। আর সেই বুকের ধ্বনি ধকধক ধকধক করছে, অস্বাভাবিক দ্রুত, যেন ভিতরে কিছু একটা লুকানো আছে। লিসি কাপা গলায় বলে, কেউ চলে এলে তাহলে কি ভাববে? কিরিস শ্বাস ধরে বলে, কেউ আসবে না, কেউ না, তুমি শুধু থাকো আমার বুকের মাঝে। লিসি চোখ বন্ধ হয়ে আসে, যেন সময়টা থেমে যায়। সে জানে না এই মুহূর্তটা ঠিক কি, তবে এটা নিশ্চিত, এই অনুভব সে আর কখনো ভুলতে পারবে না। লিসি কিরিসের বুকে মাথা দিয়ে আছে নীরবে। তার নাকের ডগায় ভেসে আসছে কিরিসের সুগন্ধ। এভাবে কিছুক্ষণ কাটে। হঠাৎ লিসি ধীরে মুখ তুলে জিজ্ঞাসা করে, ভাইয়া, আপনার হার্টবিট এত দ্রুত চলে কেন? প্রশ্নটা শুনেই কিরিস একটু চমকে ওঠে। তার শরীরটা যেন কেঁপে ওঠে এক অজানা ভয়ে আর অপরাধ বোধে। সে উঠে বসে পড়ে। কিন্তু কিরিসের বুকে হেলান দিয়ে থাকা লিসি তো তখনও কিরিসের ভর করেছিল। কিরিস উঠে পড়তেই লিসি ব্যালেন্স হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই একদম স্বভাবগত প্রক্রিয়ায় ক্রিস এক হাত তার কোমর জড়িয়ে ধরে, টেনে তুলে নেয়, আর লিসি এসে বসে পড়ে তার কোলে। একদম থমকে যায়। লিসির মুখের দিকে তাকালেই বোঝা যায় সে কিছুই বুঝে উঠতে পারছে না। একটা অদ্ভুত নীরবতা, চোখে চোখ পড়ে। কিছুক্ষণের জন্য তারা একদম স্তব্ধ। লিসি তার নিজের অবস্থান বুঝে মুখে কথা হারিয়ে ফেলেছে। কিরিস কিছু না বলে ধীরে তার কাঁধের নিচে হাত রাখে, একদম বাচ্চাদের মতো ভাবে পাশের ঘাসে বসিয়ে দেয় লিসিকে, নরম ভাবে, যেন কিছুই হয়নি। তাদের চারপাশে হাওয়া বয়, কিন্তু তারা দুজনেই নীরব। লিসি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জামায় ভাঁজ ঠিক করে নিতে নিতে মুখ একটু গাম্ভীর্য এনে পেছন ফিরে হাঁটা শুরু করতে যায়। ঠিক তখন কিরিস তার পকেট থেকে আমেরিকান এক্সপ্রেস ব্ল্যাক কার্ড বের করে এগিয়ে দিয়ে বলে, টাকা নিবে না? লিসি থেমে যায়। একটা তীব্র চাহনি দিয়ে ছুড়ে দিয়ে বলে, আমি ছুঁচো না, ফকিরও না যে আপনার কাছ থেকে টাকা নিব। রাখুন আপনার ব্ল্যাক কার্ড আপনার কাছেই। বলেই রাগে অপমানের জ্বালায় পায়ের নিচে ধুলো ওড়াতে ওড়াতে চলে যায় লিসি। আর কিরিস সে চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিসির চলে যাওয়ার পথের দিকে। সকালের রং খেলা চলতে চলতে দুপুর পেরিয়ে যায়। যে যার মতো রঙে ভিজে, হেসে দৌড়ে শেষ পর্যন্ত ক্লান্ত। সবাই নিজ নিজ ঘরে ফিরে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর বিকেলে আলো পড়তেই আবার সবাই মিলে ছাদে চলে আসে। আজ সন্ধ্যায় ব্যাচেলার পার্টি, তাই ছাদে হচ্ছে গানের তালে তালে নাচের প্র্যাকটিস। ছাদে এক পাশে ছেলেরা ডেকোরেশন আর লাইটস নিয়ে ব্যস্ত, অন্যদিকে মেয়েরা নাচের স্টেপ প্র্যাকটিস করছে। সবাই মিলে একটা দারুণ এনভায়রনমেন্ট। এই সময় ছাদের উপর এসে হাজির হন সুপ্রিয়া, তার সঙ্গে মির্জা বেগম। আর মির্জা বেগমকে ধরে নিয়ে আসছে প্রিয়া। আরবি খুশি হয়ে বলে, মা, একদম রাইট টাইমে এসেছো, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আরবি মায়ের হাত থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে সবাইকে দেয়। এই ফাঁকে সুরভি তাকিয়ে বলে, আচ্ছা বলতো, তুই কোন নাচটা সবচেয়ে ভালো পারিস? লিসি একটু মুচকি হেসে উত্তর দেয়, ক্লাসিক। এই কথা শুনে সুরভি বলে ওঠে, কি বলিস? ক্লাসিক যে কত হার্ড জানিস? আমি একবার শিখতে গিয়ে হাত পা ভেঙে ফেলেছিলাম। লিজাও হেসে বলে, একদম, আমি তো 1 মাস শিখেই ছেড়ে দিয়েছিলাম।
আমার পায়ের ব্লু মার্ক পড়ে গিয়েছিল। লিসি এবার হেসে বলে, আসলে অতটা কঠিন না, আমি শিখেছি ছোটবেলা থেকে। তখন তিশা বলে, তুই কোথা থেকে শিখেছিস রে, কার কাছে? লিসা একটু গর্বের হাসি দিয়ে বলে, আমাদের বাড়ির ঐতিহ্য এমন, জানো না? খানবাড়ির মেয়েরা সবসময় নাচে পারদর্শী ছিল, আর এখনো আছে। আমি খানবাড়ির মেয়ে বলে কথা, তাই আমিও নাচ পারি। এই কথা শুনে সবাই চুপচাপ তাকিয়ে থাকে। মির্জা বেগম একটু এগিয়ে এসে গম্ভীর সুরে বলেন, ও ঠিক বলেছে, খানবাড়িতে নাচ এক ঐতিহ্য, আর এটা ওদের ছোটবেলা থেকেই শেখায়। ওরে ওর দাদু ক্লাসিক্যাল ডান্স শিখিয়েছে, আর আমি ওরে ওয়েস্টার্ন ডান্স শিখিয়েছি। সুরভি একটু চমকে বলে, সত্যি নাকি দাদি? মির্জা বেগম হেসে বলেন, একদম সত্যি। লিসি শুধু ক্লাসিক্যাল না, ওয়েস্টার্ন ও দুর্দান্ত পারে, একবার দেখলেই বিশ্বাস করবে। এই কথা শুনেই লিজা একটু হেসে বলে, তাহলে এখন পরীক্ষা নিতেই হয়। কি গান দিব বলো? সুরভি বলে, একটা ক্লাসিক বিট দে, যেটাই মুভমেন্টস দেখা যাবে। আরবি বলে, আমার ফোনে একটা গান আছে, চালাচ্ছি। এরপর ছোট একটা স্পিকারে গান চালানো হয়। গান শুরু হতেই লিসি তার ওড়না সামনে নাচতে শুরু করে। তার প্রতিটা মুভমেন্টস যেন চোখ ধাঁধা লাগায়। ঘুরে যাও মাটিতে বসে মুদ্রা, তারপর হঠাৎ হাফ পিন, সব যেন রক্তে মিশে আছে তার। চারপাশের ছাদে উপস্থিত সবাই চুপচাপ তাকিয়ে থাকে, যেন কোনো রাজকীয় নৃত্য পারফরমেন্স করছে। ছাদের একপাশে দাঁড়িয়েছিল কিরিশ, রিহান, ঈশান, কাবির আর ইয়াবি। ওরা কথা বলছিল নিজেদের মধ্যে, কিন্তু হঠাৎ চুপ হয়ে যায়। ঈশান একটু নিচু স্বরে বলে, উপরে তাকা, ওই যে ছায়াটা পড়ছে। কিরিশ ধীরে ধীরে চোখ তোলে। ছাদের লাইটে পড়ে থাকা লিসির ছায়া একদম নিখুঁতভাবে স্পষ্ট। এক নজরে তাকিয়ে থাকে কিরিশ। তার চোখে তখন শুধু একটাই দৃশ্য, লিসি। একটা মিষ্টি সুর, একটা রাজকীয় দুলুনি, একটা ঘোর লাগা নাচ, আর ছায়ার ভেতরে লুকিয়ে থাকা তাকে। গান শেষ হতেই সবাই হাততালি দেয়। সুরভি হেসে বলে, তোর কাছে হার মেনে গেলাম রে লিসি। যারা একটু অপ্রস্তুত হেসে বলে, আসলে সত্যি বলতে কি, এতটা পারবি ভাবিনি। লিসি হেসে মাথা নাড়ে। এরপর আরেকটু প্র্যাকটিস করে সবাই। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। তিশা বলে, চলো সবাই গুছিয়ে নি, ব্যাচেলার পার্টি তো শুরু হবে একটু পরই। সুরভি বলে, মেয়েরা তো গোছাতে টাইম লাগবেই। সবাই হেসে ছাদ থেকে নামতে শুরু করে, নিজেদের মতো গুছিয়ে নিতে। বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। ব্যাচেলার পার্টির সাজসজ্জা গোছানো, জামা কাপড় ঠিক করা, সবাই ব্যস্ত যার যার মতো। মেয়েরা একে একে সাজতে বসেছে। আজকের জন্য কোনো নির্দিষ্ট থিম নেই, যে যেটা ভালো লাগছে সেটা পরছে। লিসি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ইয়াবের দেওয়া ব্যাগ থেকে একটা লেহেঙ্গা বের করলো। সাদা রঙের লেহেঙ্গা, একদম হালকা কাজ করা, দেখতে নরম স্নিগ্ধ, যেন নিস্তব্ধ কোনো সকালবেলার কুয়াশা। সে বসে পড়ে লেহেঙ্গাটা কোলে নিয়ে, বলে, সকালেও তো সাদা পরলাম, এখন আবার সাদা? তিশা হেসে বলে, তো কি হয়েছে শুনি? দেখ তো কেমন সুন্দর, একদম সফট ফ্যাব্রিক, ঘুরেও আছে, কমফোর্টেবলও মনে হচ্ছে। অত ভাবিস না, পরে ফেল। লিসার দ্বিধা না করে লেহেঙ্গাটাই পরে, আর সঙ্গে দেয় ওড়না, শাড়ির মতো করে গলায় জড়িয়ে নেয়। ফলাফল এক কথায় শাড়ি লেহেঙ্গা স্টাইল। অতিরিক্ত গর্জিয়াস না হলেও এই সাদামাটা জামাতেই সাজে লিসিকে অপূর্ব লাগছে। সবাই সাজুগুজু করে নিচে নামে। ছেলেরা তো জামা পরে সোজা দৌড় দেয় গার্ডেনে। রাতের বেলায় গার্ডেনটা যেন স্বপ্নপুরী, চারদিকে রঙিন লাইট, বিশাল একটা স্টেজ, সেখানে অনায়াসে 50 জন দাঁড়াতে পারবে। এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি ও স্ন্যাক্স রাখা, অন্যদিকে ছেলেদের জন্য স্পেশাল ড্রিঙ্কস কর্নার, যেটা না থাকলে নাকি পার্টি চলেই না। সময় তখন প্রায় সন্ধ্যা 7:30। একজন আসছে, কেউ গান গাইছে, কেউ খাচ্ছে, কেউ নাচছে, কেউ গল্পে ডুবে গেছে। ঠিক তখনই গার্ডেনের একপাশ দিয়ে একদল হ্যান্ডসাম ছেলেরা ঢুকে পড়ে। ইয়াবি, কাবির, ঈশান, কিরিস। তাদের মাঝে আজকের পার্টির স্পেশাল গেস্ট রিহান। ছেলেরা সবাই শার্ট প্যান্ট পরে এসেছে। সবাই দারুণ সাজ, কিন্তু সবচেয়ে আলাদা নজর কাড়ে কিরিস। আজকে সে পরেছে একদম ক্রিম রঙের প্যান্ট, সেই পুরোনো দিনের ক্লাসিক স্টাইলে, যেটা এখনকার ছেলেরা
স্টার অব দ্য আর্থ। অভিজাতের রাজপুত্র এসে দাঁড়িয়ে আছে। ওপরে পরনে ব্ল্যাক শার্ট, ওপরে 3টা বোতাম খোলা, যার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে হালকা বুকের রেখা। আর সেই কনফিডেন্ট পোস্ট্রি যা মেয়েদের দর্শককে নিঃশ্বাস আটকে যায়। আর আজ ক্রিসের চোখ একটা স্পেশাল চশমা। না, তার চোখ খারাপ না। সারাদিনের অফিসিয়াল স্ক্রিন টাইম, ডেটা অ্যানালাইসিস, ট্যাকটিক্যাল রিপোর্ট, এসব কাজের মধ্যেও চোখে যাতে বেশি চাপ না পড়ে, তাই সে মাঝে মধ্যে এই হালকা সিলভার ফ্রেমের চশমা পরে। চশমার ফ্রেমটা পাতলা, একটা অলস অথচ এলিট এক্সপ্রেস তৈরি করে। চোখের পাতা বরাবর বসে থাকা সেই গ্লাসের কাজটা আলোয় প্রতিফলন না দিয়ে বরং আলোকে শোষণ করছে। এই একটুখানি চশমা তাকে শুধু স্মার্ট বানায় না, বরং মনে হয় এই লোক চোখের পেছনে একটা দুনিয়া লুকিয়ে রেখেছে, যেটা শুধু তাকালেই বোঝা যায়, কিন্তু কেউ পৌঁছাতে পারে না। এরপর মেয়েরা আসে, সবার গায়ে বিভিন্ন রকমের লেহেঙ্গা, কেউ গর্জিয়াস, কেউ কিউট। তবুও এত সবের রঙের মাঝে চোখ আটকে যায় এক জায়গাতেই, লিসি। একদম সাদা লেহেঙ্গা পরা, স্নিগ্ধ রূপে যেন তার রাতের গার্ডেনে নেমে আসা একটা পরী। তার চুল খোলা, কানে ঝুমকা, ঠোঁটে হালকা গোলাপি টিনিন্ট, সব মিলে এক অন্য জগতের রূপ। চারপাশে যার চোখ পড়ে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সব মেয়েরা কথা বলছে, হাসছে, খাচ্ছে, কিন্তু লিসি, সে যেন একটা নিঃশব্দ আলোয় জ্বলছে। সুরভি হেসে বলে, আর যাই বলিস লিসি, আজকে তোকে একদম পরী লাগছে। যারা মুখ টিপে বলে, ছাড়ো তো তোমার পরী, আমি তো এই লেহেঙ্গা সামলাতেই পারছি না। ঈশান এগিয়ে এসে বলে, আমি তো আছি, সামলে দিই। সবাই হেসে ওঠে। কাপের তিশার পাশে দাঁড়িয়ে বলে, আজ তোমাকে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। তিশা একটু লজ্জা পায়, মুখ নামিয়ে বলে, থ্যাঙ্কস। আরবি হেসে বলে, ওই আবার শুরু হলো প্রেম? রিহান, কেন, তোর আফসোস হচ্ছে? আরবি, মরে গেলেও না। তবে শোন, আজকে কিন্তু স্টেজ কাপড় ডান্স হবে, এখনই শুরু কর, না হলে পরে পাবি না। ঈশান হেসে আরবের গালে হালকা চিমটি কেটে বলে, কি সুন্দর কথা মনে করিয়ে দিলে। এই কথার মাঝে হঠাৎ এক স্থানীয় মেয়ে এগিয়ে এসে বলে, সুরভি, তোর ভাইয়ের নাম্বারটা দিবি? সুরভি ভ্রুকুচকে বলে, কোন ভাইয়ের? এখানে তো সব কয়টাই বুক। মেয়ে হেসে, আরে কিরিস ভাইয়ার। সুরভি আতকে ওঠে, ওরে বাবা, যদিও শোনে আমি নাম্বার দিয়েছি, তাহলে আজই আমার শেষ দিন। মেয়েটা মুখ গোমড়া করে চলে যায়। লিসি লক্ষ্য করে, শুধু ওই মেয়েটি না, আশেপাশের সব মেয়েরাই কিরিসকে দেখে উন্মাদ হয়ে উঠেছে। কেউ একে অপরের ঠেলা দিচ্ছে, কেউ তাকিয়ে থেকে চোখ ফেরাতে পারছে না। আর পাগল হবেই বা না কেন? এই লোকটার চেহারার আভিজাতের ভাব একেবারে রাজপুত্র রাজাদের মতো। আজকে ব্ল্যাক শার্টে আবার উপরে 2-3টা বোতাম খোলা, যার ফলে মেয়েদের দৃষ্টি ঠিক যেন আটকে যাচ্ছে বুকের দিকে। বুকের শিরদাঁড়া সোজা করা রুক্ষ সৌন্দর্যে। যদি রাগী না হতো তবে হাজারটা প্রেমিকা হয়ে যেত তার, কিন্তু সে কারো দিকে তাকায় না। কথা তো দূরের কথা, সে শুধুই দূর থেকে তাকিয়ে থাকে এক পরীর দিকে। সব সাজগোজ, আলো আর হাসি মজার পর শুরু হয় আসল ব্যাচেলার পার্টি। এবার শুরু হয় আসল ব্যাচেলার পার্টি। স্টেজে উঠে আসে ইয়াবি, হাতে মাইক্রোফোন, মুখে দুষ্টু হাসি, চোখে টুকটুকো এক্সাইটমেন্ট। ইয়াবি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকে এই ব্যাচেলার পার্টি আয়োজন করা হয়েছে আমাদের সকলের প্রিয় রিহানের জন্য, কারণ আগামী দিনগুলোতে সে আর ব্যাচেলার থাকছে না, মানে সে আর সিঙ্গেল না, ম্যারিড হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরশু ওর বিয়ে। আর এই জাঁকজমক পার্টির আয়োজন করেছে আমাদের রায়চৌধুরী বাড়ির সবচেয়ে রাজার মতো পুরুষ, আমাদের বড় ভাই কিরিস। তাই সবাই একবার না, দুইবার না, এটা জোরদার গজে ওঠা হাততালি হয়ে যাক কিরিস ভাইয়ের জন্য। পুরো গার্ডেন যেন কেঁপে ওঠে হাততালি আর চিৎকারে। ইয়াবি আবার মাইকে, আজকের এই পার্টিতে হবে উড়াধুরা গান আর নাচের ধামাকা। শুরুটা করব এই পার্টির সবচেয়ে স্পেশাল পারফরম্যান্সরা, আমাদের পিচ্চি সদস্যরা। স্টেজে ভরে যায় ছোট ছোট কিউট বাচ্চাদের নাচে।
কেউ গায়ে রং, কেউ মাথায় টুপি পরে টুকটুক করে নাচছে, আর সামনে দর্শকেরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আরামদায়ক সোফা আর রঙিন আলোয় ভরা সেই স্টেজ ঘিরে বসে আছে বড়রা, কেউ গল্পে, কেউ স্মৃতিতে। স্টেজে আবার ইয়াবি এবার আরো উত্তেজিত স্বরে বলে, এবার পারফর্ম করতে আসছে আমি আর আমার বোন লিজা, সঙ্গে থাকবে আরো চমক, কিন্তু সেটা এখন বলবো না। প্লিজ ডিজে, প্লে দ্য মিউজিক। গানে বিট বাজতে উত্তেজনা ঝড় বয়ে যায় পুরো গার্ডেনে। সবাই তাকিয়ে থাকে স্টেজের দিকে। লিসি আরবি যারা একসাথে বসে, পাশে রিহানার সুরভি, সামনে সোফায় কাবির, লিজা, তিশা। রিহান, হায় রে আমার কপাল, একটা পার্টনার নেই আজ, কি দুঃখ। আরবি, তোর মুখে ঠাডা পড়ুক, বিয়ে করতে যাচ্ছিস, তুই এখন আফসোস করছিস পার্টনারের জন্য? সুরভি, তুই যদি আমার কয়েক বছরের ছোট হতিস, এখন তোকে একটা ঠাস করে মারতাম। রিহান হাসি মুখে, আহা, এটা তো আমার বোনের ইচ্ছে, নে মার, বোনের হাতে মার খাওয়ার আলাদা মজা আছে। সবাই হেসে ওঠে। ঠিক সেই সময় বাজতে থাকে পার্টির থিম সং। এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চালায়, ঘরেতে বসে কি আর থাকা যায়। স্টেজে উঠে আসে ইয়াবি আর লিজা, তাদের সঙ্গে আরো বন্ধু বান্ধব। একসাথে নাচে সবাই, গানে তালে তালে পুরো পরিবেশ জমে ওঠে। ক্যামেরাম্যান ক্যাপচার করে এক একটা স্মরণীয় মুহূর্ত, ঝলমলে আলো, হাসি, দুষ্টুমি। যারা দাঁড়িয়েছিল আরবির পাশে আপন মনে, হঠাৎ ঈশান পেছন থেকে আসতে থাকে চুপি চুপি। লিসি সেটা দেখে কিছু বলতে যাবে, ঈশান চোখ ইশারা করে চুপ। আরবিও সব বুঝে যায়। ঠিক তখনই ঈশান যারাকে ধরে ফেলে। হঠাৎ এমন আচরণে যারা ভয় পেয়ে যায়। ঈশান কোনো মতে যারাকে টেনে স্টেজে তোলে। সবাই দেখতে পাচ্ছে তাদের। দেখবি ঠিকই জিতে নেব একদিন তোকে, তুই দেখবি আমি সোনা হব তোর নলকে। যারা চোখে রাগের আগুন, সে গর্জে ওঠে, কিন্তু ঈশানের হাল ছাড়ার নাম নেই। নাচে টানে আর জোড়াজুড়িতে শেষমেশ যারা রাজি হয়। গান চলতে থাকে, মিউজিক বিট। এবার তিশা আর কাবির স্টেজে উঠে যায়। সবাই একে একে একসাথে পারফর্ম করে। ঈশান, যারা, তিশা, কাবির, ইয়াবি, লিজা একসাথে গানের শেষ লাইনে নেচে ফেলে একদম দারুণ ক্লোজিং পারফরমেন্স। গানের শেষে গার্ডেন জুড়ে প্রচন্ড করতালি, সবাই খুশি, সবাই মজা পেয়েছে। লিসি আর আরবি তো হাসতে হাসতে কাঁদে, কারণ যারা নাচের শেষে বলেছে এইবার তোকে ঠিক মেরে উসুল করে নেব, আর যারা সত্যি শুরু করে ঈশানকে মারধর। ঈশান হাসতে হাসতে, উফ, আমি তো পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ, বিয়ের আগেই বউয়ের হাতে মার খাচ্ছি। মারো শোনা, অভ্যাস তো করতে হবে। যারা, তুই ডাক্তারের বাচ্চা, এমন মারবো নিজেকে নিজে চিনবি না, চিকিৎসা তো দূরে থাক, তুই তখন দাঁড়াতেও পারবি না। সবাই হেসে গড়াগড়ি, আর কিরিস দূর থেকে এই উন্মাদনা, মজার উষ্ণ মুহূর্তগুলো নীরবে দেখছে। তার ঠোঁটের কোণে এক অম্লান হাসি। ওদের টুকটাক ঠেলাঠেলি আর মারামারি দেখে সবাই হেসে কুটি কুটি। তখনই রিহান হেসে আরবির উদ্দেশ্যে বলে, দেখলাম তো আমার সব বোনেরা তো নাচলো, তোরা বাদ যাবি নাকি? সুরভি হাত উঁচিয়ে বলে, সত্যি বলতে কি, আমি একা নাচবো না, যখন সবাই মিলে নাচবে তখন আমিও নাচবো। আর তাছাড়া লিসি আর আরবি তো কাল রাত ধরে প্র্যাকটিস করেই যাচ্ছে, তোরা দুটো তো রীতিমতো প্রফেশনাল হয়ে গেছিস। আরবি চোখ টিপে লিসির দিকে তাকায়, তারপর বলে, চল আমার বোন। বলে এক হাত লিসি আর এক হাত নিজের তালি দিয়ে দুজনে একসাথে উঠে পড়ে। এদিকে সুরভি মাইক হাতে নিয়ে ঘোষণা দেয়, এবার স্টেজে আসছে আমার দুই জানের বোন লিসি আর আরবি। তাদের নাম শুনেই ভিড় জমে স্টেজের সামনে। সবার চোখে জ্বলে ওঠে উত্তেজনার ঝলক। লিসির নাম শুনে কিরিসও চোখ তুলে তাকায় স্টেজের দিকে। দুজনে স্টেজে উঠে দাঁড়ানো মাত্র চারদিকের আলোচনা হঠাৎ ওদের দিকে ঝুঁকে পড়ে। ওদের সৌন্দর্য, কনফিডেন্স আর একসাথে দাঁড়ানোর অভিজাত ভঙ্গিমা মুহূর্তের দর্শকের নজর কাড়ে। এদিকে লিজা নিচে ক্লান্ত হয়ে একপাশে বসে খেতে খেতে ওদের নাচ দেখার প্রস্তুতি নিচ্ছে। বাকিরাও সবাই প্রত্যেকটা কাজিন স্টেজের দিকে তাকিয়ে আছে টান টান উত্তেজনায়। তখন কিরিস তার নির্জন কোণ ছেড়ে উঠে আসে স্টেজের একদম সামনে। তার জন্য নির্দিষ্ট বিশেষ জায়গা বসে পড়ে। ক্রিস ভিড়ের ভেতর থাকতে চায় না, তার মতো মানুষ একা থাকতেই পছন্দ করে।
ইয়াবি তৎক্ষণাৎ উঠে এসে তার পাশে বসে। এর মধ্যেই মার্ক ড্রিঙ্কিং জোন থেকে এক গ্লাস ওয়াইন নিয়ে আসে। পরিপূর্ণ সম্মানের সাথে সেটা কিরিসের হাতে তুলে দেয়। কিরিস ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে চোখ রাখে স্টেজের দিকে। এই ভিড়ে বসে থেকে সামনে বসে ওয়াইন খাওয়া সবার পক্ষে সম্ভব হলেও কিরিসের পক্ষে নয়। কারণ সে যে কিরিসের চৌধুরী। তাকে নিয়ে কেউ কিছু বলার সাহসই করে না। সবাই জানে সে কি জিনিস। গান শুরু, আলো পড়েছে স্টেজে। বলছি তোমায় শুনে যাও, একটি পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যা সঙ্গী সাথী করে নাও। লিসির পরনে সাদা লেহেঙ্গা আর আরবির গায়ে ঝলমলে হলুদ রঙের। দুজনেই যেন মঞ্চ আলো করে রাখে। ক্রিস এক প্রকার এক্সপেক্টই করেনি যে লিসি এত চমৎকার নাচতে পারে। তার ঠোঁটে এক শয়তানি হাসি দেখা যায়। ঠিক সেই মুহূর্তে লিসির সঙ্গে চোখে চোখ পড়ে যায়। এভাবে যদি তাকিয়ে থাকে তাহলে নাচ বিগড়ে যাবে, মনে মনে বলে কিরিস। আর লিসি ঠিক তখনই চোখ ফিরিয়ে নেয়। মুখে এক টুকরো লাজুক হাসি নিয়ে নাচ চালিয়ে যায়। সারা রাত ধরে প্র্যাকটিস করা নাচ এখন যেন প্রাণ হয়ে উঠেছে। লিসি ও আরবি দুই আত্মা এক শরীর হয়ে প্রতিটি মুভমেন্ট, প্রতিটি স্টেপ একসাথে পারফর্ম করছে। দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারছে না কেউ। পরবর্তী গান শুরু। হো ভিকি হুই রাত। এবারও দুজন একের পর এক নিখুঁত এক্সপ্রেশনের সাথে টান ঘুরে দাঁড়ানো, যেন পেশাদার কোরিওগ্রাফি। সবার দৃষ্টি আটকে আছে স্টেজের উপরে। হাততালি বন্ধ হয় না। নাচ শেষ, জোর তালি পড়ে যায় চারপাশে। কেউ কেউ উঠে দাঁড়িয়েও তালি দেয়। আরবি দৌড়ে এসে রিহানের পাশে বসে হাসতে হাসতে বলে, এবার বল ভাই, কেমন লাগলো? রিহান চোখ বড় করে বলে, পুরাই অস্থির। আমি তো ভিডিও করে রাখলাম নিজের ফোনে, বারবার চালাবো এখন। এরপর আরো কিছু মেয়ে স্টেজে উঠে পড়ে নাচার জন্য। স্টেজ ধীরে ধীরে জমজমাট হতে থাকে। এই ফাঁকে কিরিস একটু দূরে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রেখে গভীর চিন্তায় মগ্ন। তারপর একসময় তাকিয়ে বলে, ইয়াবি, এখানে আয়, ওদেরও নিয়ে আয়। ইয়াবি চমকে ওঠে। এমন ভাবে ডাকা মানে নিশ্চয়ই কোনো কাজ আছে, কারণ কিরিস কখনো হুট করে ডাকে না। সে ছেলেদের দিকে তাকিয়ে ইশারা করে ডাকে। ঈশান মুখটা বাঁকিয়ে বলে, উফ, আবার কাজ। বিয়ে বাড়িতেও শান্তি নেই। কে আর কবে কিরিসের সামনে না করছে। কাবির কাঁধে হাত রেখে বলে, চল ব্রো, থাকলেও তো করতে হবে, কারণ আমরা যে কিরিস ভাইয়ের ভাই। সবাই একে একে এসে কিরিসের সামনে দাঁড়ায়। পাশে দাঁড়িয়ে আছে মার্ক, আর গাছতলায় নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াবি। স্টেজে যখন লিসি আরবি নাচ শেষ, চারদিক জ্বলে উঠেছে উচ্ছ্বাসে। ঠিক তখন কিরিস একপাশে গিয়ে গম্ভীর ভঙ্গিতে দাঁড়ায়। ছেলেগুলো তখনও ভয় নিয়ে অপেক্ষা করছে, নিশ্চয়ই আবার কোনো সিক্রেট অপারেশন পড়লো হয়তো। কিরিস এবার সবাইকে চোখ বুলিয়ে দেখে, তারপর ঠান্ডা গলায় বলে, তোদের আজ থেকে কিছু করতে হবে না। বিয়ে উপলক্ষে তোদের ছুটি। বিয়ের পর তোরা আবার কাজ করিস, এনজয় কর শুধু, আর বাকি কাজ সব আমি সামলে নেব। এই কথা শুনে চারজন যেন বজ্রপাতের মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। ইয়াবি বিস্ফোরিত চোখে বলে, তুই তুই কি সত্যি বলছিস? আমি স্বপ্ন দেখছি না তো? কাবিরের সাথে সাথে ঈশানকে ঠেলা দিয়ে বলে, দোস্ত, আমাকে একটু চিমটি কাটতো। ঈশান হেসে বলে, চিমটি না, তুই পুরো লাফ দে। কিরিস ভাইয়ের এমন কথা বলতেও পারে। চারজনই এমন খুশিতে টইটম্বুর হয়ে ওঠে যেন এখনই ফুলে ফেটে যাবে। পকেট থেকে হিরোদের মতো একে একে সানগ্লাস বের করে, একই সাথে চোখে পড়ে। তারপর তাদের আলাদা সাইড মোছার ভঙ্গিতে কাঁধ তুলিয়ে হিরোওয়ালা এক্সপ্রেশন দিয়ে মঞ্চের দিকে এগোতে থাকে, যেন এটাই তাদের এন্ট্রি দৃশ্য কোনো বলিউড মুভির। রিহান তখন সবার সামনে এসে চিৎকার করে, এই ডিজে, গান লাগা, এবার দেখাবো বর কিভাবে নাচে। ডিজে তখন কালা চশমা গানের বিট ছেড়ে দেয়। কালা চশমা সাজদা এ। গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্টেজে উঠে পড়ে রিহান, ঈশান, কাবির আর ইয়াবি। চারজন যেন এক একটা সুপারস্টার। তাদের নাচ উড়াধুরা পাগলাটে, এক একটা মুভমেন্ট মঞ্চ কাঁপে। কেউ মাথা ঘুরিয়ে চশমা ঠিক করে, কেউ জুতো ছেড়ে ছেড়ে নাচে, কেউ ডিজে স্টেজে উঠে স্লো মোশনে কোমর দোলায়,
আর কেউ নাচতে নাচতে প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মাথায় বেঁধে পুরো সালমান খানের মুডে চলে যায়। এই পাগলামি দেখে মেয়েরা একেবারে হেসে গড়াগড়ি। লিজা বলে, এই পাগলগুলোকে কে থামাবে আজ? আরবি লাফ দিয়ে বলে, এদের কি কুকুরে কামড় দিছে নাকি? পাগল হয়ে গেছে। সুরভি হাসতে হাসতে কাঁদে। যারা তিশা দেখ, এরা এক একজন পুরো নাটক হয়ে গেছে। তিশা বলে, এই এন্ট্রি সিরিয়াল গ্যাংকেই আমি ভালোবাসি রে। এদিকে কিরিস দূর থেকে মাথা নাড়িয়ে মুচকি হেসে বলে, হোয়াট ইজ দা? এদের বলাটাই ভুল হয়েছে, কি যে পাগল। ক্যামেরা তখন ওদের চারজনের ওপর। ঘামছে, নাচছে, কাঁপাচ্ছে, আবার হাসছে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে তেনু কালা চশমা। এটা শুধু নাচ না, এটা হচ্ছে ভাইয়েরা মিলে জীবনের সবচেয়ে মজাদার রাতটা জিতে নেওয়ার মিশন। বাড়ির উঠোনের একপাশে সাজানো চেয়ারে বসে আছে পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং গৃহিণীরা। প্রিয়া, সুপ্রিয়া, মির্জা বেগম এবং শাশুড়ি মা সহ আরো কয়েকজন। চারপাশে আলো, শব্দ, উৎসবের গন্ধ, আর তাদের মধ্যে চলেছে একই ঋণ চেনা চুপিচাপি আলাপ। কে কার বৌমা, কে কাকে পছন্দ করলো, কে কোন ঘরে আসছে। তখনই এক মহিলা পান খেতে খেতে বলে ওঠে, সুপ্রিয়া, তোমার ছোট বৌমা তো চিনি, মেয়েটা খুব আদব কায়দা, হাসি খুশি। একটুও অবাক হয়নি, জানো তোমার ছোট বৌমা হবে জেনেও। বেশ ভালো তিশা মেয়েটা, আর প্রিয়ার কথা না বললেই নয়। ও তো এই বৌমায় পেয়ে গেল, আর একদিন পরে ওর ঘরে বৌমা থাকবে। কিন্তু রায়চৌধুরী বাড়ির আসল বড় বৌমা? হ্যাঁ রে মা, ওকে আমরা তো কোনোদিন দেখতে পাবো না নাকি? এই কথায় চারপাশে হালকা হাসির ঢেউ ওঠে। সুপ্রিয়া একটু গম্ভীরভাবে যেন ভিতরটা চাপা দিয়ে বলে, তোমাদের কি বলি আমি নিজেই জানি না, আমি কোনোদিন বড় বৌমার মুখ দেখতে পারবো কিনা। আমার ছেলেটা এমন, ওকে সামলাবে কে বলো? এবার আরেকজন একটু কৌতূহল চোখে বলে, আচ্ছা, ওই যে আরবির পাশে একটা মেয়েকে দেখলাম, সাদাটে রং, চোখে কাজল, চুল এত লম্বা, ওটা কি তোমার বড় বৌমা? এই প্রশ্নটা শুনে সুপ্রিয়ার চোখ যেন একটু স্তব্ধতা নামে। চোখের ভেতর কোথাও যেন ধ্বনি তুলে কিছু একটা খোঁজে। বড় বৌমা? বিশ্বাসই করতে পারে না কথাটা এত সহজে কেউ বলে ফেললো। পাশের এক মহিলা খিলখিল করে হেসে বলে, বটেই তো, মেয়েটা তো কম সুন্দরী না, বরং আমি বলি পুরো বাড়িতে ওটাই সবচেয়ে সুন্দরী মেয়ে। আর তোমার ছেলেও তো কম সুন্দর না, সুপ্রিয়া মা। এবার পাশ থেকে আরেকজন মিষ্টি গলায় বলে ওঠে, বিশ্বাস করো সুপ্রিয়া, যদি ওই মেয়েটা তোমার বড় বৌমা হয়, তাহলে ওদের বাচ্চাগুলো হবে একদম রসগোল্লার মতো মিষ্টি আর সুন্দর। এই কথায় মির্জা বেগম এমনভাবে হেসে ওঠেন যেন 100 বছরের রসগোল্লা মঞ্চে নেমে এসেছে। ঠিক বলেছ, কি বলো সুপ্রিয়া? এবার আবার অপর একজন বলে, তার মানে তুই আমাদের না জেনেই কিরিসের বিয়ে দিয়েছিস? এই কথায় কেউ কিছু বলে না, সবাই হাসছে। সুপ্রিয়া একটু হেসে আবার একটু চুপ করে যায়। এক মুহূর্তে সে কিছু ভাবে। এক চিমটি খুশি, এক চিমটি দ্বিধা। সুপ্রিয়ার পাশে প্রিয়া বসে বলে, তাহলে আমার বড় জাটা এবার বড় বৌমা পেয়ে গেল? সুপ্রিয়া কিছু না বলে মুখে এক টুকরো মিষ্টি হাসি আনে, চোখ ঘুরিয়ে দূরে তাকায়। আর দূরে দাঁড়িয়ে আছে কিরিশ, একদম নিঃশব্দ এক কোণে, কাঁধে হাত গুছে, মুখ গম্ভীর, চোখ ঠান্ডা। তারপর লিসির দিকে তাকাই, সে বেশ সবার সাথেই হেসে হেসে কথা বলছে, সবার সঙ্গে মজা করছে। ঠিক তখনই পাশে থাকা শুভ্র একদম দিয়ে বলে, উফ, কিরিসের দিকে তাকিয়ে আছো তুমি? ওদিকে তো ছেলেরা একদম হাঁপিয়ে নিচে পড়ে আছে। নাচ, লাফালাফি, হিরো স্টাইল পারফর্ম করে ছেলেরা একবার একে একে নিচে নেমে পড়েছে। রিয়ান প্রথমে বলে, ভাই রে ভাই, আর পারছি না, মনে হচ্ছে এখনই কিডনি বের হবে। ঈশান বসে পড়ে, শার্টের বোতাম খুলে, আমার তো মনে হয় জিমে গেলেও এমন ঘামতাম না। রিহান, কনফার্ম কর, ডান্স শেষ? হ্যাঁ। কাবের পাশ থেকে বলে, ডান্স শেষ হলেই এই বিয়ে শেষ না। ইয়াবে দম ধরে রাখে আর বলে, আজকের রাতটা তো পুরো তরুণদের স্বাধীনতা দিবস ছিল রে। সত্যি, কাজ নেই, দায়িত্ব নেই, শুধু মজা। ধন্যবাদ কিরিস ভাই। পাশে দাঁড়িয়ে কিরিস তখনও চুপচাপ, ওয়াইন হাতে, চোখে এক ঝলক হাসি। কারো দিকে না তাকিয়ে শুধু একবার গম্ভীর কণ্ঠে বলে, এক্সট্রা এনার্জি তো এখনো দেখিসনি।
কাল সময় মতো তৈরি থাকিস। লাফিয়ে নাচা লাফিয়ে নাচা না, বিয়ে ঠিক মতো শেষ করিস। এই কথা শুনে সবাই হেসে ওঠে। নাচের ধুমধাম, হই হুল্লোড় আর আনন্দে ভরে উঠছিল চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই একটু একটু করে ক্লান্ত হয়ে বসে পড়ে। কে কোথায় বসেছে, কারো ঘাম করছে, কেউ পানি খাচ্ছে, কারো ঘাম ঝরছে, কেউ পানি খাচ্ছে, কেউ হাওয়া নিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ মুহূর্ত, নিঃশব্দে হাঁপানোর হাসির রেশ। এই ভিড়ের মাঝে এক কোণায় দাঁড়িয়ে ইয়াবি, কাবির আর ঈশান নিজেদের মধ্যে গুছিয়ে নিয়েছিল একটা গোপন পরিকল্পনা। ঈশান চোখ টিপে, তুই ঠিক করেছিস তো তোর স্টেপটা? ভুল করলে কিন্তু ভাইয়ার সামনে মান সম্মান খেয়ে ফেলবি। কাবির হালকা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে বলে, চিন্তা করিস না, ভাইয়ার জন্য যেতে পাগলামি দুই চলে আজ। ইয়াবি হাত উঁচিয়ে তালি দিয়ে, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান। চারিদিকে গুঞ্জন এক মুহূর্তে স্তব্ধ, সবাই তাকায় তার দিকে। ইয়াবি হাসতে হাসতে মাইক্রোফোন হাতে স্টেজে ওঠে। আজকের রাতটা একটু স্পেশাল, কারণ আমাদের প্রিয় ভাই রিহানের বিয়ে হতে চলেছে। আর সেই খুশিতে আমরা তিন ভাই, আমি, কাবির আর ঈশান, একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি ওর জন্য। দিস ইজ ফর ইউ ব্রো, জাস্ট ফর ইউ। এই বলে সে এক পাশে সরে যায়। কাবির মাইক্রোফোন হাতে নেয়। কাবির গম্ভীর ভঙ্গিতে, কিন্তু মুখে দুষ্টু হাসি। তুই সবসময় আমাদের বলতি তোমরা আমার জন্য কিছু করো না। আজ আর না, কারণ এই মঞ্চটা আজ শুধু তোর জন্য। ঈশান দ্রুত পেছন থেকে মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু করে। গান শুরু। দেশি বয়। একসাথে ছেলেরা ভাইয়ের জন্য এক ঝাঁক আনন্দ আর এনার্জি নিয়ে পারফর্ম করতে শুরু করে। সবার চোখে তখন তাদের দিকেই। মা, খালা, ছোট ভাই, মেহমান, এমনকি রিহান নিজেও চমকে তাকিয়ে থাকে। তিন ভাইয়ের পায়ের তলে তলে স্টেজ কাঁপে। নাচের মধ্যে কখনো মজার স্টেপ, কখনো চমকানোর একসাথে ঘুরে যাওয়া, মাঝে মধ্যে রিহানের তাক করে হাসি ছুড়ে দেওয়া। পুরো পরিবেশে যেন একটা ঝড় উঠল। রিহানের মুখে এক টুকরো প্রশংসার হাসি। সে চেয়ারে বসে হাততালি দিতে দিতে বলে, তোমরা পাগল, বাট আই লাভ ইউ গাইস। এরপরে আরেকটা গান বাজে, যেটা শুনে রিহান এক প্রকার লজ্জায় পড়ে যায়, কারণ এটা রিহানের প্রিয় গানের মধ্যে একটা। আর এরা তিনজন এই গানে নাচবে ভাবলেও রিহানের লজ্জা লাগছে। মেয়েরা তো গান শুনে আর ওদের ডান্স স্টেপ দেখে হেসে গড়াগড়ি, সবকটা একে অপরের ঘাড়ে পড়ে যাচ্ছে হাসতে হাসতে। আর তাদেরকে চিয়ার্স করে চালিয়ে যাও ভাইয়েরা সুন্দর হচ্ছে, এরকম বিভিন্ন প্রতিধ্বনি শোনা যাচ্ছে চারপাশ থেকে। তারা চাই তিনজন তো উদ্যমে নাচছে। এর পরের লাইনে ডান্স স্টেপ দেখে সবাই তো চারপাশ থেকে হয়ে লোড করতে শুরু করে দিয়েছে। ওহো, সেই সুন্দর হচ্ছে। লাইনটা হলো, হা 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 আই এম, হা 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 আই এম মাদার ফাদার জেন্টলম্যান। তাদের এই উড়াধুরা নাচ শেষ করে ওরা নিচে নামে। ঘাম, হাসি, ক্লান্তি সব মিলিয়ে এক ধরনের প্রশান্তি ছড়াচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো বিশ্রাম নিয়ে ছেলেরাও বাকিরা আবার চিলমুডে ফিরে আসে। তাদের সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। সবাই নীরবে ঠান্ডা বাতাসে বসে গল্প করছে। তখনই হঠাৎ রিহান মজা করে বলে, দেখলি তোরা আমাদের নাচ, পারবি তো এমন? মেয়েরা হেসে হেসে দমে যায় না একটুও। যারা বলে, আমরা যা পারি তার সামনে তোরা কিছুই না। সুরভি বলে, চল দেখি এবার, যেই না বলে দিলে স্টেজ তুলেই ছাড়বো। ঈশান হাসতে হাসতে বলে, আচ্ছা দেখা যাক তাহলে, চল স্টেজে। মেয়েরা বনাম ছেলেরা, আজ রাতটা যুদ্ধের। কথা কাটাকাটি করতে করতে বেঁধে যায় ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব। এবার সবাই নাচের চ্যালেঞ্জ এর জন্য প্রস্তুত। স্টেজে দুই পাশে ভাগ, এক পাশে ছেলেরা, এক পাশে মেয়েরা। চারপাশে উত্তেজনা, হাতে তালে, উচ্ছ্বাসে জমে ওঠে পুরো বিয়ের গার্ডেন। বড় স্টেজ, আলো আর স্টাম লাইটের ভরে ওঠে। সব বয়সী অতিথিরাই চোখে রাখে সেখানে। কেউ হাতে তালি দেয়, কেউ মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত। এদিকে আনোয়ার একপাশে দাঁড়িয়ে বলে, সুপ্রিয়া, সবাই অনেকক্ষণ ধরে বসে আছে, মা চাষিদের ঘরের ভেতর নিয়ে যাও। সবার খাবার দিয়ে দাও, অনেক রাত হলো। চলো, আমিও যাব। দোস্ত চল। এরপর একে একে আনোয়ার, আনারুলের বন্ধুরা সবাই উঠে চলে যায়। প্রিয়া কিছু বলতে গেলে মির্জা বেগম, আমরা গিয়ে রেস্ট নিয়ে, এরা এখানে থাকুক।
মজা করতে দাও, এবার চলো সবাই। সুপ্রিয়া, মির্জা বেগম সহ অনেক বড়রা ধীরে ধীরে উঠে যায়, কিন্তু উৎসাহী অনেকে থেকে যায়। আর পুরো আর পুরো তরুণ দল, তারা তো একাই 100। এবার শুরু হয় নাচের দ্বন্দ্ব। সবাই ফুল এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে মেয়েদের পক্ষ থেকে প্রথম গান বাজে, চিকনি চামেলি। স্টেজে মেয়েদের এক্সপ্রেশন, হিপ স্টেপ, চুল দোলা, ছেলেরা রীতিমতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান রিহানের পাজা ধরে বলে, ভাই রে, আমার যারা কি নাচ রে। রিয়ান হেসে গড়াগড়ি। এটা দেখে তো শ্বাস বন্ধ হয়ে আসছে। লিসি, যারা, সুরভি, তিশা, আরবি, প্রত্যেকে স্টেপ এক ধরনের কিলার গ্রেস। ছেলেরা তো সবাই একে অপরের ঘরের উপরে ঘাড়ের উপরে পড়ে যাচ্ছে মেয়েদের এই উড়াধুরা নাচ দেখে। তাদের সাজ পোশাক, আলোর খেলা, ছেলেদের মাঝে পাগলামি। এদিকে কিরিস এক পাশে বসে, চোখ তার লিসির উপরই। সে নাচছে, তালে তালে ঘুরছে, হাসছে। আর হঠাৎ ওড়নায় একটু সরতেই মিশ্রণ কোমরের সাদা পেটের ঝলক। কিরিস চোখ সরাতে পারছে না। মনে মনে ভাবে, সে যদি স্টেজে থাকতো তাহলে লিসির এই রূপ দেখে কি করতো সে নিজেই জানে না। হয়তো নিজেকে সামলাতে পারতো না। আবার হঠাৎ হঠাৎ ভেতরে ভেতরে কিরিসের মনে হচ্ছে কেউ যেন তার জিনিসের দিকে তাকাচ্ছে। তাকে দেখবে কেউ, কেন? লিসিও বুঝতে পারছে সে দেখছে, কিন্তু দেখার ভান করছে না। বারবার চোখ সরিয়ে নিচ্ছে কিরিসের দিক থেকে। মেয়েদের নাচ শেষ, এবার ছেলেদের পালা। বাজে একদম বিখ্যাত বিট, বাত্তামিজ দিল। রিহান, ঈশান, কাবির, ইয়াবি স্টেজে ঝাঁপ দেয়। তাদের নাচ, স্টেপের পাগলামি, কোমর দোলানো, একদম মাটিতে লাফিয়ে লাফিয়ে। পাশের মেয়েরা হাত চেপে হাসছে। সবার হাসি, চিৎকার, হাততালি, এই দ্বন্দ্ব যেন রঙে রঙে গানে গানে গড়ে ওঠে। এবার শেষ মুহূর্তে সব দ্বন্দ্ব শেষ করে সবাই একসাথে দাঁড়িয়ে পড়ে, আর শেষে সবাই মিলে উড়াধুরা মিশ্র নাচ একসাথে। চোখে আনন্দ, মুখে হাসি, মন ভরে যায় যেন। কিন্তু ক্রিস এবার চুপচাপ উঠে যায়। একটু দূরে দাঁড়িয়ে তার চোখে এক অজানা রাগ আর দুর্বলতা। কেন? কারণ সে কিছুই বলতে পারে না, শুধু দেখতে পারে। ছেলেরা স্টেজ থেকে নেমে গেছে। এখন সবাই নিচে বসে জিরিয়ে নিচ্ছে। কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কেউ বাতাসে বসে গল্প করছে। তখনই রিহান ইয়াবির কানে ফিসফিস করে বলে, ইয়াবি একদম দাঁড়িয়ে বলে, এটাই তো একদম ফাটাফাটি আইডিয়া। ভাই, আমি বলছি এটা করতেই হবে। তখন ইয়াবি মাইক হাতে নিয়ে বলে, এই যে এতক্ষণ নাচ গান হলো, এবার একটু শান্ত কিছু হোক না। আর রাত তো অনেক হয়েছে, তাই আমরা সবাই এই ব্যাচেলার পার্টি এবার শেষ করব। শান্ত কিছু বলতে আমাদের মাথায় আসে গান। সো একটা গান শুনে আমরা সবাই পার্টি শেষ করব। আর গান গাওয়ার জন্য ডাকা হচ্ছে আজকের রাতের হিডেন সুপারস্টার, আমাদের বড় ভাই কিরিসকে। এই নাম শুনে সবাই চমকে যায়। লিসি অবাক, তিশা তাকায়, রিহান চিৎকার করে, ভাইয়া আজকে মাইকে আপনি প্লিজ। কিরিস কিছুটাও অবাক। সে গান জানে, গিটার বাজাতে পারে, কিন্তু কখনো গেয়েছে না এইভাবে। সে একটু থামে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সবার একটাই চাওয়া, কিরিস গান গাবে। কিন্তু কিরিস দাঁড়িয়ে আছে এক কোণে, চোখে তীব্র এক নিরাসত্তা। কারো অনুরোধ কিছু আসে যায় না ওর। এমনকি রিহান, ঈশান, ইয়াবি, কাবির সবাই একসাথে মিলে বলে, ভাইয়া প্লিজ একবার গান গা। তুই জানিস না তোর এই গলার জন্য আমরা কত গর্ব করি। ঈশান তো চিৎকার করে এমন করে বলল যেন 14 গোষ্ঠী ডাকছে, এই ভাইয়া একটা গান গাইতে এত অ্যাটিটিউড। এই যে আমাদের হাউসের বিয়ে, এটাই শেষ রাতে একটা গান শুনতে চাই। কাবির, তুই গাবি না মানে তো 14 গোষ্ঠী গাবে। কাবিরের কথায় কিরিস ঠান্ডা গলায় বলে, তাহলে গা তোরা, আমায় বলছিস কেন? রিহান, আরে না, কাবির মজা করছে, তুই আমার জন্য অন্তত গা। আমার বিয়ে তো আর বারবার হবে না, একবারই হবে, প্লিজ গা। কিরিস কিছু বলে না, সে তার কথায় অটুট। এতে চেঁচামেচি দেখে চারপাশে হাসির রোল উঠেছে, কিন্তু কিরিস নীরব, এক পা সামনে না। এই হট্টগোলের মাঝে একটু পেছনে দাঁড়িয়ে থাকা লিসি ফিসফিস করে বলে, গান গাইতে পারে না এটা তো বলবে না। মানুষের সামনে ধমক দিতে ভয় দেখাতে পারে ঠিকই, গান গাওয়ার সময় চুপসে যায়। তার স্বর ছিল ফিসফিস, কিন্তু কিরিস ঠিকই শুনে ফেলে। তাদের মাঝখানে কোনো শব্দ ছিল না, কোনো শব্দের দরকারও ছিল না। সে ধীরে ধীরে লিসির দিকে এগিয়ে আসে, সোজা চোখের সামনে মুখ এনে বলে, তুমি বলছো আমি পারি না?
পাশেই দাঁড়িয়ে থাকা লিসি হেসে বলে, আহা, আমি তো কিছু বলিনি। কিরিস, মনে মনে বলেছ? মনে মনে বললে আপনি শুনতে পাবেন কি করে? কিরিস মুখে একটা শয়তানি আর মুচকি হাসি টেনে বলে, লিসি শর্মা, মনে বলে লাভ নেই, কারণ তোমার মনের রাস্তায় এই কিরিস রায় চৌধুরীর মনের ভিতর দিয়ে গেছে। লিসি চোখ বড় বড় করে কিরিসের দিকে তাকায়। তাদের দুজনের এই কথা শুধু তাদের দুজনের মাঝখানে থাকে। আশেপাশের লোক শুধু দেখছে কিরিস আর লিসি কথা বলছে, কিন্তু কি বলছে সেটা শুনতে পায়নি। এবার কিরিস আর একটাও কথা না বলে সোজা এগিয়ে যায়। স্টেজে উঠে কিরিস এক হাতে গিটার তুলে নেয়। স্টেজে একসাথে স্পটলাইট পড়ে তার উপর। গার্ডেনের মাঝখানে যেন সব থেমে যায়। আলোয় ফোকাসে কিরিসের চোখে এখন এক চিলতে গম্ভীরতা। নিঃশব্দে গিটারটা কোলে তুলে নেয়। তৎক্ষণাৎ ডিজে সব বন্ধ হয়ে করে দিয়েছে। চারপাশ নিঃশব্দ। কিরিস এবার এক নিঃশ্বাসে বলে, এই গানটা আমি কাউকে উদ্দেশ্য করে গাইছি না, আমি শুধু আমার মনের কথাটা বলছি। শুধু চেয়েছিলাম কেউ শুনুক, আর যার বুঝার সে বুঝুক। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়। আমার গানের গলা অতটাও ভালো নয়, একটু চেষ্টা করলাম জাস্ট। তার গলার সুর যেন মঞ্চ কাঁপিয়ে না তুলে, চুপিসারে মানুষের হৃদয় পিছিয়ে দেয়। প্রত্যেকটা শব্দ যেন গিটার স্ট্রং ছুঁয়ে কাঁপে। আর সেই মৃদু কম্পনে লিসির মুখে ছায়া পড়ে। সে থেমে যায়, চুপ করে কিরিসের দিকে তাকায়। লিসির চোখে তখন বিস্ময়, মুগ্ধতা আর কোনো অচেনা তীব্র টান। সেই কিরিস যাকে সবাই ভয় পায়, আজ তার কণ্ঠে প্রেমের এক অচেনা আকুতি। গান চলতে থাকে। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়। চারপাশে সবাই নিঃশব্দ। রিহান ফিসফিস করে ঈশানকে বলে, ভাই ভাই, এটা আমাদের শোনালো, আমি প্রেমে পড়ে গেলাম। তিশা যারা লিজা মুখে হাত চেপে ধরে, ওয়াও, এত সুন্দর গলার অধিকারী ছিল। গান শেষ, নিঃশব্দ চারপাশে হাততালি, কিন্তু কিরিস কিছু বলে না। সে উঠে দাঁড়ায়, গিটার নামিয়ে রাখে। চোখে একবার শুধু লিসির দিকে তাকিয়ে চলে যায় পিছনের দিকে।